আবারও স্বাগত। একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। রাশিয়ায় জনশক্তি রপ্তানি 1 লাখে উন্নীত করার বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাশিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে প্রায় 10,000 বাংলাদেশি রাশিয়ায় কাজ করছেন। সেখানে জনশক্তি রপ্তানি 1 লাখে উন্নীত করার বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হলে তারা দ্রুত এ বিষয়ে কাজ করতে সম্মত হয়। উভয় পক্ষ শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের অংশগ্রহণে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দল মস্কো সফরকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এস আলমের এজেন্ট খুরশিদ আলমের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আর্থিক অনিয়ম ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকা ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় তারা তাদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানান আন্দোলনকারীরা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে টানা 9 দিন ধরে আন্দোলন করছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। আগের দিনগুলোর আন্দোলনে মূলত পুরুষ গ্রাহকদের উপস্থিতি দেখা গেলেও এবার নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। তারা জানান, নিজেদের সঞ্চিত অর্থের নিরাপত্তার স্বার্থেই তারা খুরশিদ আলমের অপসারণ দাবি করছেন। আমি যখন শুনলাম যে খুরশিদ আলম বসছে এবং তখন থেকে এই টেনশন শুরু হয়ে গেছে। 7 দফা দাবি জানানো হয়েছে, সেই দাবি মেনে নিয়ে এই খুরশিদ আলমের পদত্যাগ করতে হবে। বিক্ষোভকারীরা এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগের বিচার ও ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবি তোলেন। এস আলমের দোসর খুরশিদ আলমের বাসায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের যে গাড়িটি সরবরাহ করা হয়েছে, সেই গাড়িটি আজকের মধ্যে উদ্ধার করো। অসংখ্য দরিদ্র পীড়িত মানুষের সঞ্চিত টাকার ব্যাংক, এই ব্যাংকে ব্যবসায়ীদের ব্যাংক, ধর্মপ্রাণ মানুষের ব্যাংক, এই ব্যাংকে হাত দিবেন না। আন্দোলনকারীরা জানান, ব্যাংকটিকে যে কোনো ধরনের অনিয়ম ও লুটপাট থেকে রক্ষার স্বার্থে তারা আন্দোলনে নেমেছেন। এই সমাবেশ মূলত ইসলামী ব্যাংক লুটপাটের ষড়যন্ত্রের বিরুদ্ধে। এটা বাংলাদেশের অস্তিত্বের ব্যাংক। এই ব্যাংক টিকে না থাকলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কথা হবে, কারণ সারা দুনিয়ার রেমিটেন্স এই ব্যাংক বেশি। আন্দোলন চললেও মঙ্গলবার ইসলামী ব্যাংকে নির্বিঘ্নে লেনদেন করতে পারায় স্বস্তি গ্রাহকদের। হাকিম মাহি, একুশে টেলিভিশন, ঢাকা। একীভূত 5 ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি ও চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার এবং চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাজী শায়রুল হাসানকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার ও চেয়ারম্যান কাজী শায়রুল হাসানকে তাদের যোগদানের তারিখ থেকে আগামী 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এমডি ও চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে 5 ব্যাংকের একীভূতকরণ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশে পরিবেশ বান্ধব শিল্পায়ন ও সবুজ বিনিয়োগ উৎসাহিত করতে 1000 কোটি টাকার নতুন পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রিন ফান্ড নামে এই তহবিলের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ 5% সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফ্রিল্যান্স বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে,
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জাতীয় টেকসই অর্থায়ন নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্প খাতকে আরও পরিবেশ বান্ধব করতে এ তহবিল গঠন করা হয়েছে। নতুন তহবিলের আওতায় পরিবেশ বান্ধব শিল্প কারখানা ও গ্রিন বিল্ডিং নির্মাণে দীর্ঘমেয়াদী ঋণ দেয়া হবে। উদ্যোক্তারা সর্বোচ্চ ৫% সুদে ঋণ নিতে পারবেন এবং এক্ষেত্রে অতিরিক্ত কোনো ফি বা গোপন চার্জ আরোপ করা যাবে না। অন্যদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র 2% সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। একদিকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পর এই অববাহিকার জনপদে বইছে খুশির বন্যা। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় এটিকে সরকারের অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখছেন পদ্মাপাড়ের মানুষ। তাদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন ও রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। পদ্মার বুক জুড়ে শুধু বালুচর, কোথাও নদীর চেয়ে চরই বেশি। পানি কমে যাওয়ায় অববাহিকা জুড়ে বৃষ্টি কমেছে, বেড়েছে তাপমাত্রা। একসময়ের প্রমত্তা পদ্মার চেহারা এখন অনেকটা মরুময়। উজানে ভারতের অংশে ফারাক্কা ব্যারাজ নির্মাণের পর থেকে শুষ্ক মৌসুমে পদ্মার পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর প্রভাবে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি সহ বিভিন্ন নদী নাব্যতা হারিয়েছে। সংকট সমাধানে প্রত্যাশিত ব্যারাজ নির্মাণ প্রকল্প অনুমোদন পাওয়ায় আশান্বিত এই অঞ্চলের মানুষ। পদ্মা ব্যারেজ নির্মাণের মধ্যে দিয়ে এই অঞ্চলে একটা ব্যাপক কর্মযজ্ঞ সৃষ্টি হবে। পদ্মা ব্যারেজ যদি নির্মিত হয় তাহলে আমরা ভূগর্ভস্থ পানি নয়, ভূ উপরস্থ পানি ইউজ করতে পারবো। রাজবাড়ী যেহেতু একটি বন্যা কবলিত অঞ্চল, এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। আমরা রাজবাড়ীবাসী গভীরভাবে আনন্দিত। দক্ষিণাঞ্চলে যে আপনার হচ্ছে আর কি, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, তো এই পানি প্রবাহের ফলে লবণাক্ততা দূর হবে। পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে শাখা নদীগুলোতে আবারও পানি প্রবাহ বাড়ার পাশাপাশি রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর উন্নত হবে বলে মনে করছেন নদী গবেষক ও সংশ্লিষ্টরা। সরাসরি সুফল পাবে ২৬ জেলার মানুষ। রাজবাড়ী সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাসমূহের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সংকট নিরসন হবে এবং নাব্যতা ফিরে পাবে পদ্মা নদী। সেটি বাস্তবায়িত হলে ২৬টি জেলার জনগণ এই ডাইরেক্ট সুফল পাবে এই পদ্মা ব্যারেজ থেকে। বাস্তবায়ন হয়ে যায়। আলটিমেটলি আমরা শুধু এই রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ উত্তর অঞ্চল না, দক্ষিণ অঞ্চলে আমরা সুবিধাটা পাবো। প্রকল্পের প্রথম ধাপের ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। চলতি বছর জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক ১,১৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৫,১৬৪ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪,৭৩১ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,০১১ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৯৯৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৩,৫৮৮ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৫৮১ পয়েন্টে। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আগস্ট ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৯৩.০২, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $১.২৩ কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে আজও কমেছে স্বর্ণের দাম। আউন্স প্রতি বিক্রি হচ্ছে $৪,৩২৩, যা আগের দিনের চেয়ে $৬.৬৩ কম। তবে বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৬৮.৩১, যা আগের কার্যদিবসের তুলনায় $0.12 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ১৯,৬৬৫ টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়।
আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 585.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 2.25 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 77.42 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.19 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.14 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.02 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 74.37 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.19 সেন্টস কম। জানাবো টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 76 পয়সা এবং বিক্রয় মূল্য 168 টাকা 81 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 36 পয়সা, বিক্রি হচ্ছে 147 টাকা 5 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সায় আর বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 24 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 21 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 20 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 45 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 22 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 91 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 81 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।